সলভ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা ফাংশন নিচ্ছি, সে স্লাইড তোমাদেরকে দেওয়া আছে। if y equals to ln of x plus square root of 1 plus x square, then show that number 1, এক নম্বরে আমাদের প্রমাণ করতে হবে one plus x square into y2 plus xy1 is equals to 0. And 2 নম্বরে আমাদের প্রমাণ করতে হবে সেটি হলো 1 plus x square into yn plus 2 plus 2yn plus 1 into xyn plus 1 plus n square yn is equals to 0. এখানে প্রশ্নটা আমার মনে হয় লেখাটা দেখতে একটু কষ্ট হচ্ছে তোমাদের, না নাকি? জি স্যার, লেখাটা একটু বোঝা যাচ্ছে না। এটা অ্যাকচুয়ালি ফোকাস করেছে। মূল লেখাটা মনে হয় দেখা যাচ্ছে, আমি আবার লিখবো কালো কলম দিয়ে, তাহলে ক্লিয়ার হবে। আসলে ওই বাসায় তো অতটা সেটিংটা অতটা ভালো করতে পারিনি, তাও চেষ্টা করেছি। তাহলে y সমান ln of x প্লাস স্কয়ার রুট অফ 1 প্লাস x স্কয়ার এই ফাংশনটি দেওয়া আছে। আমাদের প্রথমত প্রমাণ করতে হবে, প্রথম যে রিলেশন সেখানে আমরা দেখতে পাচ্ছি y2 আছে। তো y2 মানে হলো উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট টু টাইমস। দুইবার ডিফারেন্সিয়েট না করলে তো y2 আসবে না, রাইট? সো দুইবার ডিফারেন্সিয়েশন করে আমরা এই প্রথম প্রমাণটা করব। তারপরে দেখা যাচ্ছে আরেকটা রিলেশন, সেখানে n আছে। n থাকলে কোনো ডিফারেন্সিয়েশনে যদি n থাকে, বুঝতে হবে এটা n টাইমস ডিফারেন্সিয়েশন। সো n টাইমস ডিফারেন্সিয়েশন, প্রোডাক্ট অফ এনি টু ফাংশনস কে n টাইম ডিফারেন্সিয়েশন করলে উই হ্যাভ টু অ্যাপ্লাই লপিটালস সরি লিবনিজ থিওরেম। তো আমরা যে কাজটুকু করব, প্রথমে ফাংশনটাকে একবার দুইবার ডিফারেন্সিয়েশন করব, যা আমরা গতকাল করিয়েছি। করার পরে আমরা দেখতে পাবো এই সমীকরণটা এসেছে। আর এই সমীকরণের মধ্যে আমরা যদি লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে নিচের সমীকরণটা আসবে। তাছাড়া NC1 NC2 NC3 মানগুলো তো গতকাল বলেছি, সেগুলি অবশ্যই তোমরা প্র্যাকটিস করেছো। দেখো সলিউশন। Given that y equals to ln of x plus square root of 1 plus x square, 1 plus x square, এটা হলো y। তো একবার ডিফারেন্সিয়েট করব। তোমরা অবশ্যই অবশ্যই খাতা কলমে লিখবে, এটা অনলাইন ক্লাসের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং সবচেয়ে ভালো হলো তোমার ক্যামেরাটা অন করে রাখবে। তাহলে তোমার ক্যামেরা অন করবে আমার জন্য না, তোমার জন্য। অর্থাৎ তুমি অ্যাটেন্টিভ সেটাকে প্রমাণ করার জন্য। আমি তোমাকে তো দেখবো না, কারণ আমি মূল স্ক্রিনটা দেখে কাজ করতেছি, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কাজ করতেছো। হ্যাঁ, শুয়ে থেকে নয়, হেঁটে হেঁটে নয়, চেয়ার টেবিলে বসে, অথবা তোমার যদি সুযোগ না থাকে ফ্লোরে বসে হলেও তোমাকে লেখালেখি করতে হবে, অন্যথায় তুমি আউটপুট পাবে না। এখন একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, therefore y1 আমরা শিখেছি ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, 1/x প্লাস স্কয়ার রুট অফ 1 প্লাস x স্কয়ার। তবে আমরা যাকে x ধরেছি সে কিন্তু x না, তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। তো পুনরায় x এর ডিফারেন্সিয়েশন কত আসে,
এক্স এর ডিফারেন্সিয়েশন আসে 1 প্লাস এই ফাংশনটুকু ডিফারেন্সিয়েশন আমাদের করতে হবে। এই ফাংশনের ডিফারেন্সিয়েশন কত আসে? এই ফাংশন ডিফারেন্স রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। আমরা যাকে এক্স ধরেছি সে কিন্তু এক্স না, সে হলো 1 প্লাস এক্স স্কয়ার, আর 1 প্লাস এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন হলো 2x। আর এভাবে আমরা একবার ডিফারেন্সিয়েশনের কাজ সম্পূর্ণ করলাম। তাহলে এই কাজটুকু এখানে কিছু কাটাকাটি যায়, লসাগু করা যায়, একটু সরল করে নিতে হবে। তো সরল করলে কি হয় দেখি। আমাদের বোর্ডটা ছোট, আমরা দুই ভাগে বিভক্ত করে নিয়েছি, পরের অংশ আমরা বামে লিখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি উপরে লিখি তাহলে 1 প্লাস এক্স বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে আসে এক্স প্লাস স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এই এখন আমরা আমাদের কাজ হলো দুইবার ডিফারেন্সিয়েশন করা। দুইবার ডিফারেন্সিয়েশন করলে এই রিলেশনটা হয়তো বা আসবে। আমি একটু দেখে নিই আমার কি প্রশ্নটাতে কোনো ভুল করেছি কিনা। মনে হচ্ছে না, কোনো প্রশ্নে আমরা কোনো ভুল করিনি। আচ্ছা, ঠিক আছে, এখন একটু লসাগু করি। আমরা লসাগু করলে এই পাশে জায়গা আছে, লসাগু করলে কত হয়? হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে এটা আসতেছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, আর নিচে আসতেছে স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এইটা কি তোমরা বুঝতে পেরেছো? হুম, মুন্সি মেহেদি, জয় বারোই, ক্লিয়ার বুঝতে পেরেছো? জি স্যার, এটা এই বুঝছি। লাইন থেকে এই লাইনে উপরে আমরা একটা লসাগু করেছি, এই জি স্যার, বুঝতে পেরেছি। বসিয়েছি, আর তারপরে বাকি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করেছি। আরো ইন্টারেস্টিং, এই উপরে যে টার্মটা এসেছে এই টার্মটা আর এই টার্মটা কাটা যাচ্ছে, থাকে 1/√1 প্লাস এক্স স্কোয়ার। অর্থাৎ সংক্ষিপ্ত ভাবে আমরা যদি বলি আমাদের রেজাল্টটা থাকে কি, উপরে 1 থাকে, নিচে থাকে 1 প্লাস স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার, আর বাম পাশে থাকে y1। এই তাহলে আমরা কি পেলাম? y1 সমান 1 বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এরপরে আমরা একটু এটাকে সরল করতে পারি এইভাবে, or y1 স্কোয়ার ইকুয়ালস টু, আমরা লিখতে পারি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। উভয় পাশে স্কোয়ারিং করেছি, স্কোয়ারিং বোথ সাইডস, উভয় পাশে বর্গ করে আমরা এটা করব। এবং চাইলে ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়ালস টু 1। এতে করে আমাদের বর্গমূল টার্মটা চলে গেল। এখন আমরা যে কাজটুকু করব, যেহেতু আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই এখানে আরো একবার ডিফারেন্সিয়েশন করব। তো আরো একবার ডিফারেন্সিয়েশন করলে ইউভি ফর্মুলা হবে 1 প্লাস এক্স স্কোয়ার কে রেখে দিব, আর y1 স্কোয়ারের ডিফারেন্সিয়েশন। প্রথমত y1 স্কোয়ার কে y1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে 2y1, আর সেই y1 কে আরেকবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে y2। এটা হলো u কে রেখে v এর ডিফারেন্সিয়েশন। প্লাস এখন আমরা 1 প্লাস এক্স স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন করব, 0 প্লাস 2x এবং y1 স্কোয়ার কে রেখে দিব, ডান পাশে 1 1 এর ডিফারেন্সিয়েশন 0। এই লাইনটা ইউবি মেথডে আমরা ডিফারেন্সিয়েশন করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। এখন এই পুরো সমীকরণে 2y1 কমন আছে, 2y1, তাহলে কমন টার্মটা যদি আমরা বাদ দেই,
1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান সমান 0। দেখো এটা ওই প্রথম প্রশ্নের সাথে মিলে গিয়েছে। তাহলে আমরা লিখবো শো ওয়ান, অর্থাৎ 1 নাম্বার প্রমাণটা হয়ে গেল। এটাকে একটা সমীকরণ দিয়ে রাখলাম। এই সমীকরণে এখন আমরা লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করব। আর লিবনিজ থিওরাম মানে n টাইমস ডিফারেন্সিয়েশন করব এই সমীকরণে, অর্থাৎ ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 n টাইমস differentiating equation 1 n times using Leibniz theorem. Leibniz theorem অর্থাৎ এই 1 নাম্বার সমীকরণকে এখন লিবনিজ থিওরামের সহযোগিতায় n টাইমস ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন করা মানে হলো দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, এই পুরোটুকুকে আমরা কি করব, n টাইমস ডিফারেন্সিয়েশন করব, প্লাস এক্স ওয়াই ওয়ান কেও আমরা n টাইমস ডিফারেন্সিয়েশন করব। আর শূন্যের n টাইমস ডিফারেন্সিয়েশন শূন্য। তাহলে এই 1 নাম্বার সমীকরণকে লিবনিজ থিওরাম দিয়ে n টাইমস ডিফারেন্সিয়েশন করা মানে এখানে দুটি ফাংশনের গুণফলকে আমরা এইভাবে n টাইমস দিয়ে প্রকাশ করেছি। এবং দ্বিতীয় টার্মও একই রকম x y1 কে n টাইমস ডিফারেন্সিয়েশন। এই রেজাল্টটা গতকাল তোমরা আমাকে করে দেখিয়েছিলে, x y1 কে কিভাবে n টাইমস করে। আবার তোমরা দেখিয়েছিলে এক্স স্কোয়ার ওয়াই টু কে কিভাবে n টাইমস করে। অতএব এরপরে যে কাজটুকু বাকি আছে সেটা তোমাদের গতকাল আমি করে দিয়েছি। তাহলে যারা ঠিকমতো করেছো এবং হোমওয়ার্ক করেছো, বাকি অংশটুকু আমার মনে হয় তোমরা নিজেরাই ক্লিয়ার করতে পারবে। দেখো এর পরের লাইনটুকু ক্লিয়ার করো। এর পরের লাইনটুকু আমরা ডান দিকে করতেছি। তাহলে কত আসে, এখন লিবনিজ থিওরামের হিসাব অনুযায়ী প্রথমটাকে আমরা ইউ ধরবো, এটাকে ভি ধরবো, ওয়াই টু কে ভি ধরবো। সো ফর্মুলা অনুযায়ী 1 প্লাস এক্স স্কোয়ার কে আমরা ইউ ধরলাম, আর ওয়াই টু কে ধরলাম ভি। তো ভি কে n টাইমস ডিফারেন্সিয়েশন করলে হবে ওয়াই এন প্লাস টু প্লাস এন সি ওয়ান, আর 0 প্লাস ওয়াই সিক্স ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান। নিয়ম অনুযায়ী আমরা এন সি ওয়ান লিখবো, আর ইউ কে একবার ডিফারেন্সিয়েশন করব, সেটা হয় 0 প্লাস ওয়াই সিক্স, আর ওইটাকে ওয়াই টু কে n মাইনাস ওয়ান টাইমস ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ এটা যদি ওয়াই এন প্লাস টু হয় একবার কমে হবে ওয়াই এন প্লাস ওয়ান। এরপরে বসবে nc টু ইন্টু টু ইন্টু ওয়াই এন। টু ওয়াই সিক্স এর ডিফারেন্সিয়েশন টু, পরের বার টু এর ডিফারেন্সিয়েশন হবে 0। তাহলে আর আমাদের দরকার নাই, 0 হলে আর রেজাল্ট 0 লিখবো না, সবই তো 0 হয়ে যাবে। এই হলো প্রথম অংশের n টাইমস ডিফারেন্সিয়েশন। আর দ্বিতীয় অংশের n টাইমস ডিফারেন্সিয়েশন আমরা গতকাল করিয়েছি। সেটা কি ছিল, প্লাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন সি ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়াই। পরের বারে 0 এসে যাবে, আর লাগবে না, ইজ ইকুয়ালস টু 0। মেজবাউল বুঝতেছো? হুম, মেজবাউল নাই, মেজবাউল কথাই বলতেছে না আমার সাথে। জি স্যার, বুঝতেছি স্যার। এরপরে লাইনটা ক্লিয়ার করো। আমার এই জায়গায় একটু ফোকাসিং এর প্রবলেম হচ্ছে, আমি দেখি কোথাও কোনো ইয়াটা কি কমছে এখন। স্যার আপনার লাইটটা বোর্ডের উপর পড়তেছে স্যার, ওইটা রিফ্লেকশন আসতেছে। রিফ্লেক্ট হচ্ছে এখন, এখন তো দেখাই যাচ্ছে না মনে হচ্ছে।
না, এখন তো দেখা যাচ্ছে না এখন। ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার ট্রাই করে এটা কোনো একটা ঠিক করা যায় কিনা। একটু দেখা যাচ্ছে ভালো। আচ্ছা, ফোকাস পড়বে কারণ সেটিংটা তো ভালো না। তারপরে বাকিটুকু আমরা জাস্ট ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছে। ওর 1 + x² ইন্টু ওয়াই এন প্লাস 2। আর আমরা গতকাল জেনেছি NC1 এর মান হলো 1, সরি n, এন। 2xn y n+1। তারপরে আসতেছে NC2 এর মান 2, n n-2, আর 2 2 কাটা yn। তারপরে থাকে কি, তারপরে থাকে xyn+1 প্লাস nyn সমান 0। জাস্ট মানগুলো বসালাম, এখন কমন নিলে যোগ বিয়োগ করলে মিলে যাবে। और 1 + x² yn+2, এখানে yn+1 আছে, এখানেও আছে, x আছে, তাহলে x কমন না যায়, তাহলে 2n+1 ইন্টু xyn+1। আর এখানে আছে n² - 2n, আর এখানে আছে n² n। স্যার এখানে একটু স্যার এখানে একটা ভুল গেছে মনে হয় স্যার, আছে n × n - 1। না, এটা হবে এই, এবার মনে হয় ঠিক আছে। n × n-1/2 ছিল, তাহলে ভুলের কারণে কিন্তু ভুল হচ্ছিল। তাহলে এখন আবার আমরা যদি গুণ করি তাহলে আসতেছে n² - n প্লাস n ইন্টু yn সমান 0। এটা কিভাবে, n² - n, আর এখানে আছে প্লাস n। তাহলে সুতরাং আমরা কি পেলাম, আমরা পেলাম 1 + x² ইন্টু yn প্লাস 2 প্লাস yn+1 ইন্টু xyn+1 প্লাস n²yn। শোড 2 নাম্বার প্রমাণ হয়ে গেল। তো এইখানে মূল কাজটি হলো আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন একবার দুইবার, যে কয়বার লাগবে সে কবার আমাদের ডিফারেন্সিয়েশন করে তারপরে সিম্পলিফাই করতে হবে, সরল করতে হবে। সরল করলেই আমাদের যে মূল কাজ সেটা আমরা পেরে যাবো। তা এটা ছিল একটা অঙ্ক এই টাইপের। আমি তোমাদেরকে এই, ইয়াতে বিশেষ করে স্লাইডে কয়েকটা অঙ্ক করে দেখিয়েছি। তো তোমরা ওই স্লাইডটুকু করবে। স্লাইডের অঙ্কগুলো আমি একটু শেয়ার করে তোমাদেরকে দেখাতে চাই। তোমরা নিশ্চয়ই এরই মধ্যে স্লাইড অনেকে প্রিন্ট করে করো, অনেকে প্র্যাকটিস করো, আগে থেকে অ্যাক্টিভলি কাজটা করতে হবে। এটা আসলে আমি তো প্রায় সময় বলি এই পড়ালেখাটা হলো ইন্টারমিডিয়েটের লেখাপড়া। আর যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টার তো ম্যাথ ছিল না, সেকেন্ড সেমিস্টারে ম্যাথ পেয়েছো, আমার মনে হয় অনেকটা তোমাদের কাছে ব্যাপারটা ইজি লাগছে। তো এটা খুবই ভালো। তোমরা আশা করি আমার আজকে এই অংশটুকু ভালো বুঝতে পেরেছো। আমি একটু লাইটিংটা রিডিউস করার চেষ্টা করছি, ফোকাস দেখি পারি কিনা। আচ্ছা, আমার মনে হয় এই ফোকাসটা বন্ধ হবে না। যাই হোক, আমরা কি বুঝতে পেরেছি কিভাবে আমরা লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করে কাজটুকু করেছি? জি স্যার। অঙ্কটা কি ক্লিয়ার বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমি মুছে ফেললাম। আর এই টাইপের কয়েকটা অঙ্ক আমি এখন তোমাদেরকে স্লাইডে দেখাবো শেয়ার স্ক্রিনের মাধ্যমে।
তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ? জি জি স্যার, স্যার। দেখা যাচ্ছে। ওকে, আমি লিবনিজ থিওরামটা নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আর এইখানে একটি প্রবলেম দেখা যাচ্ছে। যদিও প্রবলেমের একটা অংশ আমি মনে হয় তোমাদেরকে পরীক্ষা দিয়েছিলাম মিড টার্মের মতো। দেখো যে প্রথম প্রবলেমটা দেখা যাচ্ছে, সেটি হলো y ইকুয়ালস টু দেয়া আছে a cos of ln x, a cos of ln x প্লাস b sin of ln x। এই লনটা ই বেস লন, সেজন্য এটা ডিফারেন্সিয়েশন 1/x হবে। তো এখন এখান থেকে আমাদের কাজ করে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস ইত্যাদি ইত্যাদি একটা রিলেশন। খেয়াল করে দেখো, এই এই প্রমাণ করার জন্য আমাদেরকে যে কাজটুকু করতে হবে সেটি হলো ফার্স্ট অফ অল আমাদেরকে টু টাইমস ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু ওয়াই এন প্লাস টু আছে, তারপরে ওয়ান টাইম আছে। স্যার মনে হয় কোশ্চেনে একটু ভুল আছে। ভুল আছে? জি স্যার, এখানে কিরকম? প্লাস এন স্কোয়ার ওয়াই এন এন স্কোয়ার প্লাস ওয়ান হবে, কিন্তু এখানে গুণ করলে এন স্কোয়ার প্লাস এন আসে। আচ্ছা, আসুক, ভুল নাই, আমরা ভুলটা নিজেদের মধ্যে সংশোধন করে নিব। আমি অঙ্কটা করে দেখাবো। ঠিক আছে, ভুল নাই মনে হচ্ছে, যাই হোক ভুল থাকতেও পারে, অস্বাভাবিক কিছু না। টাইপিং মিস্টেক হতে পারে, এডিটিং মিস্টেক হতে পারে। তাহলে মূল কথা হলো আমরা দেখতে পেলাম y ইকুয়ালস টু, হ্যাঁ, y ইকুয়ালস টু দেয়া আছে a cos ln x প্লাস b sin ln x। এখান থেকে আমাদের এই রিলেশনটা প্রমাণ করতে হবে। যে কথা বলছিলাম, এই রিলেশনটা প্রমাণ করতে হলে আমাদের প্রথমত দুইবার ডিফারেন্সিয়েশন করে নিতে হবে। দুইবার ম্যাক্সিমাম দুইবার ডিফারেন্সিয়েশন করে তারপরে n টাইমস ডিফারেন্সিয়েশন করতে হবে। আর n টাইমস ডিফারেন্সিয়েশনটা করা হয় লিবনিজ থিওরাম ইউজ করে। ঠিক আছে, এটা হলো মূল মন্ত্র। ম্যাক্সিমাম দুইবার করলে দুইবারের পরে একবার তো আসবেই। তো প্রশ্ন কি আমরা বুঝতে পেরেছি? কোশ্চেন কি বোঝা যাচ্ছে? স্যার এটা আরেকবার কয়বার করব, এটা আরেকবার বলুন। এখানে শেডিং করা আছে, শেডিং দেখে কি কিছু বোঝা যায়? আমি দুইটা শেডিং করেছি, একটা হলো টু লিখেছি আর একটা এন এ শেডিং করেছি। টু বলতে ফার্স্ট অফ অল টু টাইমস ডিফারেন্সিয়েশন করা, আর টু টাইমস এর পরে আমরা এন টাইমস করব। কথাগুলি কি শোনা যায়? জি স্যার। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের জন্য স্পেশাল একটা কষ্ট করতেছি। সেটি হলো আমি যদি আমার রুমের ফ্যানটা অন করি তাহলে একটা শো শো শব্দ হয়, কারণ ফ্যানের ঠিক নিচেই ক্যামেরাটা, আর ক্যামেরার মধ্যে মাইক্রোফোন। তো আমি কিন্তু তোমাদের জন্য ফ্যান বন্ধ করে দিয়েছি। তো এখন প্রশ্ন হলো, এই যে প্রশ্নটা নিলাম এবং একজন বলেছে স্যার মনে হয় ভুল হচ্ছে, আসলে ভুল না। প্রশ্নটা হলো যদি y equals to a cos of ln x, আমি সংক্ষেপে লিখেছি log x বেস ইনার লিখে লিখেছি ডিরেক্টলি ln x প্লাস b sin of ln x। এটা যদি হয় আমাদের দেখাতে হবে, কি দেখাতে হবে, x স্কয়ার y n প্লাস 2 প্লাস y n প্লাস 1 ইনটু x y n প্লাস 1 প্লাস n স্কয়ার, আমি একটু স্লাইডটা দেখে নেই, প্লাস দেখাতে হবে n ইনটু n প্লাস 1। আর এইখানে এন স্কোয়ার প্লাস ওয়ান হবে, ওয়ান আসে। আচ্ছা, আমি দেখি n ইনটু n প্লাস 1 y n। তোমার প্রশ্ন হলো এই জায়গাটা n স্কয়ার প্লাস ওয়ান 1 আসে স্যার, ওয়ান। জি স্যার। আসতেই পারে, ভুল হতেই পারে, তুমি যেহেতু আগে করেছো ভেরি গুড, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা ভুল আছে, আমরা মনে হয় পরবর্তীতে সংশোধন করেছি, কিন্তু কোশ্চেনটাতে করা হয়নি। তা ঠিক আছে, আমরা এখন একটা সংশোধন করে নেই। মূলত এটা হবে, আমি উত্তরে ঠিক লিখেছি এই এন স্কয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই। থ্যাংক ইউ। ছোটখাটো ভুল থাকতেই পারে। হ্যাঁ, যে কথা বলেছিলাম, এই প্রবলেমটা সলভ করতে হলে ফার্স্ট অফ অল আমাদেরকে টু টাইমস ডিফারেন্সিয়েশন করতে হবে, এই টু টাইমস।
তারপরে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে n টাইমস। 2 টাইমস ডিফারেন্সিয়েশন নরমাল মেথডে আমরা করব, একবার ডিফারেন্সিয়েশন করব, প্লাস মাইনাস করব, পক্ষান্তর করব, প্রয়োজনে বর্গ করব, তারপরে n টাইমস ডিফারেন্সিয়েশন করব। আর n টাইমস ডিফারেন্সিয়েশন করতে হলে আমাদের লিবনিজ থিওরেম লাগবে। এই ছিল মূল কথাটা। তো আশা করি প্রশ্নটা এখন বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা মূলত যেহেতু অঙ্কটা পুরোটুকুই করে দেওয়া আছে এবং তোমরা এটা পারবে, তো দেখো এবং অনেকেই করেছো। এই ছিল আমাদের অঙ্কটা, একবার ডিফারেন্সিয়েশন করব, তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, আরো একবার ডিফারেন্সিয়েশন করেছি। এই কাজগুলো করার পরে আমরা পরবর্তীতে এই পৃষ্ঠার এই অংশটুকুর পরে আমরা এক্স দ্বারা পুনরায় মাল্টিপ্লিকেশন করা হয় এবং পুনরায় মাল্টিপ্লিকেশন করার পরে আমরা কিন্তু একটা সিম্পল একটা ইকুয়েশন পেয়ে যাই। এই সিম্পল ইকুয়েশনটা চলে আসে আমাদের এই টাইপের, যে x² y2 + xy1 + y = 0। এখন আমরা লিবনিজ থিওরাম ইউজ করি ফর n টাইমস ডিফারেন্সিয়েশন। n টাইমস ডিফারেন্সিয়েশনের জন্য লিবনিজ থিওরাম ইউজ করি। এই অংশটুকু আমরা তোমাদেরকে গতকাল ক্লাসে করে দিয়েছি, তারপরে এই অংশটুকু ক্লাসে করে দিয়েছি, আর ফাইনালি হলো y কে n টাইমস ডিফারেন্সিয়েশন করলে হয় yn। এটা আর কিছুই করা লাগে না। তো ঠিক এইভাবে এখন আমরা যোগ বিয়োগ করে আমাদের এই রেজাল্টটা আমরা পেয়েছি। এটাকে তোমরা ক্যালকুলেশন করে মিলিয়ে নিবে। এটাই তোমাদের এক বন্ধু বলেছিল যে স্যার একটু ভুল আছে। হ্যাঁ, সত্যি ভুল আছে, এটা সংশোধন করে শিখে নেবে। তা আশা করি কিভাবে আমরা লিবনিজ থিওরামের প্র্যাকটিস এটা বুঝতে পেরেছো। এইখানে আমাদের এই অঙ্কটা তো এখন দেখিয়েছি, একইভাবে এখানে আরো কয়েকটা প্রবলেম আছে। এই প্রবলেমস গুলি তোমরা নিজে থেকে শিখে নিবে, যে y = m × m of sin inverse x, তাহলে এই রিলেশনটা প্রমাণ করো। এটা পুরোটুকু করে দেওয়া আছে, আমি আর করব না, তোমরা প্র্যাকটিস করবে রিপিটেড। স্যার কি বলো? স্যার একটা প্রবলেম আছে স্যার, এই যে ফার্স্টে যে কতটুকু সিম্পলিফাই করতে হবো, মানে একবার ডিফারেন্সিয়েশন করার পরে কত পর্যন্ত সিম্পলিফাই করতে হবে স্যার, ওটা কিভাবে বুঝবো? যেমন যে প্রবলেমটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই প্রবলেমটাতে দেখো খেয়াল করে, হাইয়েস্ট ডিফারেন্সিয়েশন হলো n+2। তো n+2 এর জন্য প্রথমে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করতে হবে। তো 2 টাইমস ডিফারেন্সিয়েশন করতে গিয়ে প্রথমে আমাদের ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করব। ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করে আমরা চেষ্টা করব এটাকে সরল করার জন্য। আমরা দেখতে পাচ্ছি একবার ডিফারেন্সিয়েশন করে আমরা যদি বর্গ করি, তাহলে কোসাইন ফাংশনের বর্গ করলে সাইন ফাংশনে ট্রান্সফার হয়ে যায়। আমরা এটাকে সাইন ফাংশন ট্রান্সফার করেছি, কারণ আমাদের গিভেন ফাংশনটা কি দেওয়া আছে, গিভেন ফাংশন দেওয়া আছে সাইন ফাংশন। এই সাইন ফাংশনটা অ্যাপ্লাই করার জন্য বর্গ করলাম। এটা হলো এই অঙ্কের জন্য। এমন সময় হতে পারে এটা সাইন না হয়ে কজ হতে পারে, তারপরে বর্গ করলে সাইন কোসাইন হবে। বর্গ করে সিম্পলিফাই করে আমাদের মূল কথা হলো একটা সরল একটা সমীকরণ তৈরি করতে হবে। আর এই সরল সমীকরণ তৈরি করতে গিয়ে আমাদের যা যা করা লাগে সেটা প্র্যাকটিসের মধ্যে আমরা পেয়ে যাব। ঠিক আছে, একবার দুইবার প্র্যাকটিস করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটুকু করতে হবে। তারপরে যখন 2 টাইমস ডিফারেন্সিয়েশন কমপ্লিট হয়ে যাবে, এই 2 টাইমস ডিফারেন্সিয়েশন, এটা একবার ডিফারেন্সিয়েশনের ফল আরো একবার ডিফারেন্সিয়েশন করে সিম্পলিফাই করলে আমরা এমন একটা সমীকরণ পেয়ে যাব। এইখন এই অবস্থায় আমরা কিন্তু এখানে আমরা লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করব। তো লিবনিজ থিওরামটা খুবই সিম্পল, আমরা গতকাল পর্যন্ত দেখেছি। সেখান থেকে যোগ বিয়োগ করে প্র্যাকটিক্যালি আমরা একটা সমীকরণ মিলিয়ে নেব। আর আমি মুখে যত কথাই বলি, তুমি হাতে কলমে না করলে তোমার কি প্রবলেম সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে না। সেজন্য আমি এই অঙ্কগুলি তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমরা সেই প্রবলেমস গুলি পর্যায়ক্রমে করে দেওয়া। যে অঙ্কগুলো আছে 4-5টা অঙ্ক আছে, খুব বেশি নয়, এই করে দেওয়া অঙ্কগুলি তুমি একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। আবার করতে গিয়ে দেখবে একটু একটু ভুল থাকতে পারে, যেমনটা একজন বলেছে, আরো ভুল থাকতে পারে, টাইপিং মিস্টেক করতে পারে, কোনো সমস্যা নাই, সেগুলি তোমরা আইডেন্টিফাই করবে। তো এখানে 5-6টা অঙ্ক করে দেওয়া আছে, আরো কয়েকটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক গুলি পারলে করবে, কোনো সমস্যা নাই, কিন্তু করে দেওয়া প্রবলেমস গুলি আমি চাই তোমরা ঠিকঠাক মতো করো। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম হাউ টু অ্যাপ্লাই লিবনিজ থিওরাম n টাইমস ডিফারেন্সিয়েশন, অর্থাৎ করে দেওয়া যে প্রবলেমস গুলি আমরা স্লাইডে দেখতে পেয়েছি, এই সবগুলি আমরা প্র্যাকটিস করব।
তারপরে যদি পারি ইন এডিশন এক্সারসাইজ যেগুলি তোমাদের জন্য রাখা হয়েছে সেগুলি আমরা করব, সেটা ম্যান্ডেটরি না, যদি পারো তোমরা করে নেবে। এরপরে এখন আমরা মূলত এর পরের চ্যাপ্টারে চলে যাব। আমরা দেখি এরপরে কি চ্যাপ্টার আছে, টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন। অনেক কিছুই আছে সিলেবাসে, কিন্তু আমরা আসলে সবকিছু আমাদের পক্ষে কভার দেওয়া সম্ভব হয় না, কারণ ক্লাস কিছু মিস হয়ে যায়, তারপরে অনেক ডিফিকাল্টিস অ্যারাইজ হয় ইত্যাদি। তো এখন আমরা তোমাদেরকে এর পরের অংশটুকু একটু করে আলোচনা করব। দেখো, আমরা টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশনটা শেষ করেছি এবং তোমাদেরকে ম্যাক্সিমা মিনিমা আলোচনা করেছি, ম্যাক্সিমা মিনিমার কাজ দিয়েছি। এখন আমরা বেসিক ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশনটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো বা ডিপ্লোমাতে পড়েছো, ওই এই বেসিক ইন্টিগ্রেশন নিয়ে একটু আলোচনা করে দিব এবং খুব দ্রুত কয়েকটা ফর্মুলা জেনারেট করে দিব। এই ফর্মুলার উপর ভিত্তি করে আমাদের মূলত ইন্টিগ্রেশনটা হবে। তো ইন্টিগ্রেশনের কনসেপ্ট তোমরা বাই দিস টাইম পেয়েছো, কিভাবে ইন্টিগ্রেশন করা হয় বা ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনস কি ইত্যাদি ইত্যাদি। ইন্টিগ্রেশনকে বলা হয় কন্টিনিউয়াস সামেশন। ইন্টিগ্রেশন হলো কন্টিনিউয়াস সামেশন। আমরা ইন্টিগ্রেশনের বেসিক একটু আলোচনা করে নিই, তারপরে আমরা ফর্মুলাগুলি দেখবো। এই ইন্টিগ্রেশন দুই প্রকার, একটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল, আরেকটিকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল, আরেকটিকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রাল সংক্ষেপে লিখলাম। ইনডেফিনিটের হলো সীমা থাকে না, যে ইন্টিগ্রেশন গুলোর সীমা থাকে না। যেমন আমরা তোমাদেরকে তোমরা ইন্টারমিডিয়েট শিখেছো, মনে করো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, এই এক্সাম্পলটা হলো একটি ইনডেফিনিট। আর ডেফিনিট কিরকম, মনে করো যে 0 টু পাই sin x dx। তাহলে দুইটা ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে সীমানা নাই, এটাতে সীমানা আছে। এর উপরে ভিত্তি করে ইন্টিগ্রেশন দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সীমানা সম্পৃক্ত আর একটা সীমানা বর্জিত। সীমানা বর্জিত এটাকে ইনডেফিনিট বলা হচ্ছে, আর ডেফিনিট হলো সীমানা সহ ইন্টিগ্রেশন। তাহলে আমরা বেসিক্যালি দুই ধরনের ইন্টিগ্রেশন শিখলাম। মূলত ইন্টিগ্রেশনকে বলা হয় কন্টিনিউয়াস সামেশন। তো কন্টিনিউয়াস সামেশন জিনিসটা আমরা যদি আলোচনা করি, টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশনের সময় একটু করে বলেছিলাম। যেমন আমরা ধরে একটা ফাংশন কনসিডার করলাম, দিস ইজ এফ অফ এক্স। আমি যদি এখান থেকে এই পর্যন্ত, এটা এ আর এটা বি, এদিকে এক্স এক্সিস, এদিকে ওয়াই এক্সিস। এখন আমরা এই ফাংশনটা এ থেকে বি সীমানার মধ্যে এরিয়া বের করব এই ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো মূলত আমরা এই এলাকাটাকে যদি মনে করো অনেক ভাগে ভাগ করি, প্রতিটা দাগই মনে করো একটা ভাগ, এক দাগ দুই দাগ, এইভাবে হাজারটা দাগ দিলাম আমরা। তাহলে এই প্রতিটা ভাগকে আমি আইডেন্টিফাই করলাম, লিখলাম এটা ডিএক্স। প্রত্যেকটা ডিএক্স, কয়টা ডিএক্স আছে এখানে?
অজানা অসংখ্য ডিএক্স আছে। এই প্রত্যেকটা এরিয়া হিসাব করলে হবে ডিএক্স ইন্টু y1 y2 y3 y4, এগুলি প্রত্যেকটা যদি আমি y1 y2 y3 ধরি আর এটা dx1 dx2 ধরি, তাহলে এরিয়ার ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এই প্রত্যেকটা আসবে। আর সেটা কি যদি চলমান করে দেওয়া হয় তাহলে হবে আমাদের মূল ইন্টিগ্রেশন বা এরিয়া ইন্টিগ্রেশন। আমরা লিখি a to b f of x dx, a থেকে b এই ফাংশনের f of x সীমানা আর হলো dx। আসলে এটা কিন্তু হলো, দেখো এটা হলো প্রস্থ, এটা হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণন প্রস্থ ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা চলমান রেখেছি a থেকে b পর্যন্ত, এটাই হলো ইন্টিগ্রেশন। কি কথা বোঝা যাচ্ছে? একেবারে বেসিক আলোচনা। আর ডেফিনিট ইন্টিগ্রালের আরেকটা মূল ডেফিনিশন হলো ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস বলা হয়, যে যদি ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স dx equals to capital F of x হয়, then a to b f of x dx equals to capital F of b minus capital F of a। আর থিওরামটা স্লাইডে দেওয়া আছে, আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দিচ্ছি। যদি কোন একটি ফাংশনের ইন্টিগ্রেশন যদি ক্যাপিটাল এফ অফ এক্স হয়, তাহলে a to b স্মল f of x dx সমান ক্যাপিটাল F of b মাইনাস ক্যাপিটাল F of a। এটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস। আমরা এই বেসিক গুলি ইন্টারমিডিয়েটও শিখেছি, আর এখন তো শেখার আরো অনেক সুযোগ আছে। আমরা শিখে নিব। এখন আমরা শিখব কিছু ফর্মুলা, যেমনটা আমরা টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশনের জন্য 14-15টা ফর্মুলা সামারাইজ করেছি, তোমরা অনেকেই পড়েছো, ভালোভাবে মুখস্থ করেছো। ঠিক ইন্টিগ্রেশনও আমরা কয়েকটা ফর্মুলা আজকে শিখব। ফার্স্ট ফর্মুলা ইজ পাওয়ার ফর্মুলা। পাওয়ার ফর্মুলাটা মোটামুটি সবাই জানো, পড়েছো, ক্যালকুলাস 1 ফার্স্ট সেমিস্টারও তোমরা ফিজিক্সে তোমাদের পড়তে হয়েছে, লেগেছে। তা প্রথম ফর্মুলাটা হলো নাম্বার 1 ইন্টিগ্রেশন অফ x to the power n dx। কি জানো এটা? 12ই বলতে পারবে? x to the power n plus জি 1 স্যার। divided by n plus 1. ভেরি গুড। x to the power n plus 1 by n plus 1। এখানে একটা শর্ত আছে, n এর মান -1 হওয়া যাবে না। n এর মান -1 হলে কিন্তু সমস্যা আছে, ডিনোমিনেটর 0 হয়ে যাবে, আর জি স্যার। ডিনোমিনেটর 0 হয়ে গেলে আনডিফাইন্ড হয়ে যাবে, সেই জন্য n এর মান -1 হওয়া যাবে না। তাহলে আমরা ওই -1 যদি হয়, তাহলে হয় x to the power -1 dx, অথবা এটাকে লেখা হয় 1 by x dx, আর এই রেজাল্টটা হবে ln x। অর্থাৎ n এর মান -1 দিয়ে আরেকটা ফর্মুলা তৈরি করে নিলাম, x to the power -1, that is integration of 1 upon x dx equals to 1x। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস আলোচনা করিনি, একটু আলোচনা করে নিচ্ছি। ইন্টিগ্রেশনে, স্পেশালি ইনডেফিনিট ইন্টিগ্রেশনে সবসময় একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ইউজ করতে হয়। অর্থাৎ এটার সাথেও কনস্ট্যান্ট, এটার সাথেও কনস্ট্যান্ট, প্রত্যেকটার সাথে একটি করে কনস্ট্যান্ট সি ইউজ করতে হয়। তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার ইন্টিগ্রেশন করলে কেন ইউজ করা হয়? ওই কেনটা যদি আমি একটু আলোচনা করে দিই, দেখো কেন উত্তরটা আমরা একটা চিত্রের মাধ্যমে পেয়ে যাব। মনে করো এই হলো f of x, আমরা a থেকে b পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব। আর ইন্টিগ্রেশন তো আমরা বলেছি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা যদি কয়েকটা স্টেপে ভাগ করি, এই এলাকাটা করি, তাহলে বাম দিকেরটা নেই, অর্থাৎ এটা নিলাম আমরা y1, আর y1 ইন্টু এই অংশটুকু, তাহলে এটার এই প্রস্থটা ধরলাম dx1, তারপরে y2 dx2, পরেরটা y2, এইভাবে নিলাম। এইভাবে আমরা এরিয়া ক্যালকুলেশন করব।
অর্থাৎ বাম দিক থেকে শুরু করলাম। যদি বাম দিক থেকে শুরু করি তাহলে প্রতিবারে একটু একটু করে ফাঁকা থেকে যায়। দেখো এখানে একটা ত্রিভুজের মধ্যে একটা ফাঁকা, এখানে একটা ফাঁকা, এভাবে ফাঁকা থেকে যাবে। প্রতিবারে কি একটা করে একটু একটু এলাকা বাদ যাবে। কখন? যদি আমি ইন্টিগ্রেশনটা বাম দিক থেকে হাইট ক্যালকুলেশন করি, অথবা আমরা যদি ডান দিকের অংশটুকু y2 কে আমরা স্টার্টিং ধরি তাহলে এবং এরিয়া ক্যালকুলেশন করি, প্রতিবারে একটা এরিয়া বেশি হবে, এটাও একটু বেশি হবে, এটাও পরেরটাও একটু বেশি হবে, এইভাবে একটু বেশি হবে বা একটু কম হবে। তার মানে বেসিক ডেফিনিশনের মধ্যে আমরা যদি হাইট অর্থাৎ দৈর্ঘ্যটা বাম দিকে ধরি তাহলে একটু বেশি হবে, আর ডান দিকে ধরলে বাম দিকে ধরলে একটু কমে যাবে, আর ডান দিকে ধরলে একটু বেড়ে যাবে। এই যে সামথিং প্লাস অর সামথিং মাইনাস, এই সামথিং প্লাস এবং মাইনাসটা রিডিউস হয় যদি এই ভাগ সংখ্যাটা অসীম হয়। আমরা তো 10টা ভাগে ভাগ করলে হয়তো বা অনেকটা দেখা যাচ্ছে ভিজিবল কমবে অথবা বাড়বে, কিন্তু ওই ভাগ সংখ্যাটা যদি আমি 10 কোটি ভাগে ভাগ করি তাহলে কিন্তু খুব বেশি বাড়বে না, খুব সামান্য বাড়বে অনেক ছোট ছোট স্লাইড করলে। এই যে একটু বেড়ে যাওয়া বা একটু কমে যাওয়া, এই অংশটাই হলো সি। একটু বেড়ে যাওয়া অথবা একটু কমে যাওয়া, তাহলে এই বেড়ে যাওয়া এবং কমে যাওয়াটাকে আমরা সি দ্বারা ডিনোট করি। তা সেটা প্লাস সি হতে পারে অথবা সেটা মাইনাস সি হতে পারে। প্লাস অথবা মাইনাস সেটা কোনো সমস্যা নাই, আমরা যে কোনো সময় এটা সি দিব। সি দিতে পারি, এ দিতে পারি, বি দিতে পারি, যে কোনো কনস্ট্যান্ট আমরা দিয়ে দিব। অর্থাৎ ইন্টিগ্রেশন করলে একটা ইন্টিগ্রেটেড কনস্ট্যান্ট সি দিতে হবে। আমরা যেমন দেখো খেয়াল করে 1/x এর গ্রাফটা কিন্তু আমরা জানি, যদি এইটার সাপেক্ষে আমরা সিটা কোথায় আছে দেখি, 1/x এর গ্রাফটা হয় এই টাইপের, 1/x এর গ্রাফ। তো আমরা বাম অংশ বাদ দিই, ডান অংশ যদি হিসাব করি, হ্যাঁ স্ট্রিপিং করি, তাহলে এরিয়া ক্যালকুলেশন করি। যদি আমরা ধরো ডান দিকের হাইটটা কনসিডার করি তাহলে এই কালো অংশটা বাদ যাবে, আর যদি আমরা বাম দিকের হাইটটা কনসিডার করি তাহলে একটা এরিয়া অতিরিক্ত এসে যাবে। এই গ্রাফের জন্য আমরা দেখতে পাচ্ছি একইভাবে সবগুলি ফাংশনের জন্য একটু হয় বেশি হবে, না হয় একটু কম হবে। এই যে কম বা বেশি, এই ব্যালেন্সিং এর জন্য আমরা একটা কনস্ট্যান্সি ইউজ করি। আর ডেফিনিট ইন্টিগ্রালে যেহেতু সীমানা দেওয়া থাকবে পিওরলি, এখানে কিন্তু আমি সীমানা নির্ধারণ করিনি। যদি সীমানা দেওয়া থাকে তাহলে পজিটিভের জন্য একটা সীমানা, নেগেটিভের জন্য একটা সীমানা, উভয় সাইড কনসিডার হয়ে তোমার সিটা ব্যালেন্স হয়ে যায়, তখন আর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দেওয়া লাগে না। অর্থাৎ ডেফিনিটের সময় যখন সীমানা থাকবে তখন আর সি দেওয়া লাগবে না। এটা মনে রাখতে হবে। তো আমি একটু সামান্য আলোচনা করেছি যে কেন ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি দেওয়া হয়। তোমরা যদি আরো আগ্রহী হও বর্তমান যুগে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট কেন দেওয়া হয় বিস্তারিত তুমি কিন্তু ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তাহলে দুটি ফর্মুলা হলো, এই ফর্মুলাটা কোথায় থেকে আসছে, 2 নাম্বার ফর্মুলা, এটা কিন্তু আমরা দেখেছি তোমাদেরকে যখন ডিফারেন্সিয়েশন শিখিয়েছিলাম। ddx অফ ln x এটা হলো 1/x, এখান থেকে এই ফর্মুলাটা আসে, ddx অফ ln x 1/x, তাই না? অর্থাৎ 1/x এর ইন্টিগ্রেশন হবে ln x, মনে থাকবে। একইভাবে আমি যদি তোমাকে বলি যে ddx অফ x টু দা পাওয়ার n প্লাস 1, রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে n প্লাস 1 ইন্টু x টু দা পাওয়ার n। এটা আমরা জানি, শিখেছি x টু দা পাওয়ার n প্লাস 1 এর ফর্মুলা কি, n প্লাস 1 ইন্টু x টু দা পাওয়ার n। অর্থাৎ x টু দা পাওয়ার n এর ইন্টিগ্রেশন হবে x টু দা পাওয়ার n প্লাস 1, আর এটা পক্ষান্তর করলে নিচে আসবে, এজন্য এটা নিচে বসে। কথাগুলি কি বোঝা যায়? এই ফর্মুলাটা থেকে 1 নাম্বার ফর্মুলাটা এসেছে, আর এটা থেকে 2 নাম্বার ফর্মুলা এসেছে। যেমন আমরা শিখেছি, তোমাদেরকে শিখিয়েছি ddx অফ e টু দা পাওয়ার mx, এটা কত যেন m e to the power m ইনটু e টু দা পাওয়ার mx। তাহলে এই e টু দা পাওয়ার mx এর ইন্টিগ্রেশন যদি আমরা করি, আর এই mটাকে সরিয়ে নিচে আনতে হবে,
তাহলে পক্ষান্তর করলে এমটা নিচে চলে আসবে, অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে 3 নাম্বার যে ফর্মুলাটা সেটা হবে ইন্টিগ্রেশন অফ e টু দা পাওয়ার mx dx 1/m e টু দা পাওয়ার mx প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্সি। আমরা প্রত্যেকটাতে সি দিব, প্রথমটাতেও দিতে পারি, কোনো সমস্যা নেই, প্লাস সি দিয়ে দাও, প্লাস সি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে যে 15টা ফর্মুলা শিখেছি 15টা ফর্মুলার থেকে কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলা জেনারেট করতে পারি। আমরা শিখেছি যে ddx অফ a টু দা পাওয়ার x, এটা হলো a টু দা পাওয়ার x ln a, আর a এর মান গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে 4 নাম্বার যে ফর্মুলাটা হবে সেটা হবে ইন্টিগ্রেশন অফ a টু দা পাওয়ার x dx, কি হবে ln এটা নিচে বসবে আর কিছুই না, তাহলে এটা হবে 1/ln a টু দা পাওয়ার x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্সি। তাহলে এইভাবে আমরা অনেক ফর্মুলা শিখতে পারবো। আমি 4টা দিলাম, হ্যাঁ, আর 5 নাম্বার মুছে দিচ্ছি। এই 4টা ডিফারেন্ট ফাংশন সেট। এখন তোমাদেরকে, তোমরা কি লিখেছো এই 4টা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, মুছে দিলাম। একটু মেমোরিতে আনতে হবে, অনেকেই পারো জানি, তারপরে যারা পারো না মেমোরিতে নিয়ে আসতে হবে। দুটা বিশেষ ফর্মুলা ফ্রম ত্রিকোণমিতি 9-10 ত্রিকোণমিতি বলতে পারো, সেটি হলো 2 sin square x 1 minus cos 2x, এই ফর্মুলাটা মনে রাখবো। আর 2 cos square x হলো 1 plus cos 2x, এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। এটা 9-10 এ আমরা পড়েছি, জেনারেল ম্যাথে ছিল সম্ভবত ওই ত্রিকোণমিতিতে। 2 sin square x হলো 1 minus cos 2x আর 2 cos square x হলো 1 plus cos 2x। হঠাৎ করে আমরা সাইন কোজের এইরকম একটা ফর্মুলা দিয়েছি, এই জন্য যে আমরা ট্রাইগোনোমেট্রিক রেশিও আছে 6টি, সেই 6টা রেশিওর ইন্টিগ্রেশন শিখবো এখন। 6টি রেশিওর ইন্টিগ্রেশন, এটা স্পেশাল মনে রাখবে। এটা 9-10 এর পর আমি একটু রিকল করে নিলাম। দেখো, আমরা শিখেছি যদি ডিফারেন্সিয়েশন থেকে শুরু করি তাহলে আমরা কিন্তু শিখেছি যে ddx অফ sin x, এটা কি জানো, মাইনাস cos x, ঠিক আছে না? জি স্যার। দুটো করবে। জি স্যার কেন বলেছো? ভুল আছে, না স্যার, ভুল এখানে আছে। মাইনাস হবে না স্যার। হ্যাঁ, আমি তো ভুল করেছি ইচ্ছা করে। জি ddx স্যার। sin x হলো cos x, আর আর হলো ddx অফ cos x হলো মাইনাস। মাইনাস সাইন এক্স। এইবার ঠিক আছে, এবার আর ভুল হয়নি। এখান থেকে এটা আমরা জানি, আরো কিন্তু শিখেছি। কি কি শিখেছি? ddx অফ sin mx, এটা হলো m ইনটু cos mx। cos mx। শিখেছি ddx অফ cos mx মাইনাস m ইনটু sin mx, তাই না? এগুলো আমরা শিখেছি না? তাহলে এখান থেকে আমি 5 নাম্বার ফর্মুলাটা এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ sin mx dx, এই যে শেষ থেকে নিলাম, ইন্টিগ্রেশন অফ sin mx dx, রেজাল্ট কি হবে? মাইনাস 1/m cos mx প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্সি, এটা থেকে নিলাম। আর m এর মান যদি 1 বসাই তাহলে হয়ে যাবে এটা। একইভাবে 6 নাম্বার ইন্টিগ্রেশন অফ cos mx dx, এটা হবে 1/m sin mx plus c। আর m এর মান যদি 1 হয় cos x dx, তাহলে cos x dx হবে এই প্রথমটা, ইন্টিগ্রেশন অফ cos x dx হলো sin x।
তার মানে এই চারটা ফর্মুলা থেকে এই দুটো আসে, ভেঙে ভেঙে চারটাকেই ব্যাখ্যা করা যায়। ত্রিকোণমিতির রেশিও হলো 6টা, সাইন কোসাইন টেন কট সেক কোসেক। তাহলে আমরা দুইটা ফর্মুলা দিলাম, বাকি এগুলো একটু সাইডে পারো না, এটা ময়লা লাগতে পারে, এই পাটা তো চলে যায়। উম, কথা বুঝতেছি না, আবার বলো, কে কথা বলছো? আচ্ছা, তাহলে আমরা জানি ট্রাইগোনোমেট্রিক রেশিও আছে 6টি, সাইন কোসাইন টেন কট সেক কোসেক। আমরা সাইন কোসাইন দিয়ে দুটি ফর্মুলা শিখলাম, আর বাকি যে চারটা ফর্মুলা, সেই বাকি চারটা ফর্মুলা এম ছাড়া আমরা করে নিই। যেমন ওই চারটা ফর্মুলা কি কি আমরা শিখেছি, যেমন আমরা শিখেছি এই টাইপের যে ddx অফ 10x, এটা sec স্কয়ার x, এটা কি শিখেছি না? 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x। তাহলে 7 নাম্বার ফর্মুলাটা হলো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, এটা হবে 10x প্লাস c।